পশ্চিম এশিয়ায় সংঘর্ষের পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি কিন্তু গোটা পৃথিবীর উপরে একটা ছাপ ফেলতে ইতিমধ্যেই শুরু করেছে। ইরানের পরে এরপর কি টার্গেট হচ্ছে কিউবা? কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, মনোযোগ যাবে কিউবার দিকে। একসঙ্গেও গোটাটা করতে পারতাম, কিন্তু আগে ইরানের কাজ শেষ করে ডোনাল্ড ট্রাম্প তার এই নতুন বক্তব্য সামনে আসার পরে কিন্তু নতুন করে জল্পনা তৈরি হচ্ছে। A-Rod came in before. I said, hey, do you want to come up to a little award? He's gone to plenty of award ceremonies. Thank you, A-Rod. Big fan. But what's happening with Cuba is amazing. And we think that we want to finish this one first, but that will be just a question of time before you and a lot of unbelievable people are going to be going back to Cuba. Hopefully not to stay. We want you back, and we don't want to lose you. Who came from Cuba, right? Originally from Cuba? Huh? Your parents came? And you're going to go back, oh, yeah. It's going to be, and you won't need my approval. You just fly back in when I can just see that. It's going to be a great day, right? We're going to celebrate that separately. I just want to wait a couple of weeks. I wanted to wait a couple of weeks, but we'll be together again soon, I suspect, celebrating what's going on in Cuba. They want to make a deal so badly, you have no idea. ব্রিগেডিয়ার দেবাশিস দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, আপনি যদি লক্ষ্য করে থাকেন ডোনাল্ড ট্রাম্পের বডি ল্যাঙ্গুয়েজ, একেবারে সেলিব্রেশনের মেজাজে তিনি চলে গিয়েছেন। বলছেন আর মাত্র কয়েক সপ্তাহ, এরপরে টার্গেট কিউবা। মানে পুরোটাই একেবারে ডোনাল্ড ট্রাম্পের আঙুলের ইশারায় চলছে। দেখুন, যারা ক্ষমতার দম্ভে আর দর্পে একটা উন্মাদনার জায়গায় পৌঁছে যায়, তারা অনেক সময় এরকম ভাবে। এবং এই ইরানের সাথে যুদ্ধের সময় কিউবার কথা বলছেন, তবে কিউবার কথা কিন্তু এটা প্রথম না। 100 বছর ধরে আমেরিকার কিউবার ওপরে নানান রকম ভাবে প্রভাব বিস্তার, এবং বহুবার কিউবাকে টেররিস্ট স্টেট বলে তারা ঘোষণা করেছেন। খালি এনার সময় না, একমাত্র আমি বলতে পারি যে ওবামার পিরিয়ডে কিছুক্ষণের জন্য কিউবার সাথে একটা সম্পর্ক একটা স্থিতিশীল জায়গায় এসেছিল। বাকি পুরো সময় টার্বুলেন্ট গেছে। এনার নখ দাঁতগুলো দেখা যায়, ইনি মুখোশটা নামিয়ে রেখে কথা বলেন বলে মানুষ বুঝতে পারে, এবং হয়তো ইনিও স্পটলাইটে চলে আসেন। বাট আমেরিকার এজেন্ডা কিউবার পিছনে আজকের থেকে না। এবং হালে যেটা হয়েছে, ভেনেজুয়েলা আর কিউবার মধ্যে অয়েল সাপ্লাই করতো ভেনেজুয়েলা কিউবাকে, ভেনেজুয়েলা আমেরিকার কন্ট্রোলে। ফলে কিউবার অনেক কিছু এখন ডিপেন্ডেন্ট আমেরিকার ওপরে। এবং উনি বলছেন যে আমি ব্লাডলেস কু করাবো, এবং আমি যুদ্ধ না করেও এই যুদ্ধটা জিতবো। এবং কিউবা কমিউনিস্ট কান্ট্রি, বহুবার আমেরিকার সাথে তারা ঝামেলা জড়িয়েছেন, এবং এইবার উনি সেটাকে নিচ্ছেন। বাট এটা এনার একটা পুরনো অভ্যাস। আপনি যদি দেখেন, আইসল্যান্ডকে উনি বলেছেন আমি কিনে নেব, সুয়েজ ক্যানাল, পানামা ক্যানাল সবকিছু ওনার চাই। এবং সেই 2 বিঘা জমিনের মতো মনে পড়ে যে ওটা দিতে হবে। বাবু বলিলেন বুঝেছে ওপেন, ও জমি লইব কিনে। এইবার হচ্ছে যে আপনি আবার একটা জিনিস দেখুন, যে কিছুদিন আগে উনি ক্যানাডাকেও বলেছেন আমাদের একটা স্টেট, তাতে ক্যানাডা প্রচন্ড বিক্ষোভ জানিয়েছে যে এইটা কিরকম ভাবে কথাবার্তা হচ্ছে, এবং একটা বাজে জায়গায় চলে যায়। এটা ওনার একটা অভ্যাস, সেটা আমাদের কিছু করার নেই। কিন্তু আপনি যেটা বললেন যে ইরানের ব্যাপারটাতে, সেখানে বোধহয় একটু স্বস্তি দেখা যাচ্ছে যে তেলের সাপ্লাইটা মনে হচ্ছে আর বেশি দিন ব্যাহত থাকবে না। একটা হচ্ছে রাশিয়ান তেল কেনার ব্যাপারে, যদিও উনি আমাদের বলার কেউ না যে আমরা কার কাছ থেকে তেল কিনবো, কিন্তু উনি ওনার মতো করে বলছেন। উনি ওনার মতো করে কাউকে নকল করেন, কাউকে গরিব ইকোনমি বলেন, কাউকে মৃত ইকোনমি বলেন। একদম ব্রিগেডিয়ার দাস, আপনি ঠিক যে কথাটা বলছেন যে এই হরমুজ প্রণালী থেকে তেল আসার যে সংকট, সেটা হয়তো আর খুব বেশি দিন ব্যাহত থাকবে না। ইতিমধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন রাশিয়া থেকে তেল আমদানিতে কিন্তু ভারতকে আপাতত শর্ত বেঁধে 30 দিনের ছাড় আমেরিকা দিচ্ছে। আর স্বাভাবিকভাবেই তাদের প্রশ্ন উঠছে, ভারত কার কাছ থেকে তেল কিনবে সেই নিয়ন্ত্রণটাও কি ডোনাল্ড ট্রাম্পই করবেন? আমি আবারও এই জায়গায় ব্রিগেডিয়ার দাসের কাছে চলে যাব, যে ঠিক যে জায়গায় আপনাকে আমি আটকালাম। হ্যাঁ, একদম আপনি যথার্থ বলেছেন। দেখুন, আমরা এমন না যে রাশিয়ার থেকে তেল কেনা সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছিলাম। উনি আমাদেরকে ওনার মতো করে ঘোষণা করে দিয়েছিলেন যে একটা টাইম পিরিয়ড দিচ্ছে, তার মধ্যে ইন্ডিয়া নাকি বন্ধ করে দেবে। এবার রাশিয়া ইন্ডিয়ার বন্ধুত্ব বহুদিনের, এবং সেখানে কি হচ্ছে, আমরা যদি তেল না কিনি অন্য কিছু কিনবো, ওয়েপেন প্ল্যাটফর্ম কিনবো, রাশিয়ার তাতে যায় আসবে না। তারা বুঝবে যে ইন্ডিয়া একটা ফাপড়ে পড়ে গেছে, এই পাগল উন্মাদ একজন আমেরিকাতে এসছে। এবং আমেরিকার নিজের জনগণের মধ্যে বহু লোক ভারতবর্ষের সাথে আমেরিকার এই দ্বিচারিতার পিছনে পছন্দ করছে না। কারণ বহু খেটে সিআইএ অনেকগুলো প্রেসিডেন্ট পর খেটে ভারতবর্ষকে একটা ইন্দো প্যাসিফিকের জায়গায় কোয়াডে জয়েন করতে পেরেছিল। সেখানে ভারতের উপরে অনেক ট্যারিফ, তারপরে সেটা পিছিয়ে দেওয়া, এখন বলা
উনি রাশিয়ার তেল 1 মাস কিনতে পারবেন, এই পারমিশন গুলো কে চায়? হ্যাঁ, ওনার হাতে যেটা আছে, ভারত যদি রাশিয়ার সাথে তেল কিনতে চায় তাহলে উনি ট্যারিফ লাগাতে পারবেন ভারতকে। আবার ভারতের হাতে কি আছে? দরকার হলে রাশিয়া চীনের সাথে সমঝোতা করে নেবে। তো ভারত, রাশিয়া, চীন যদি একসাথে সমঝোতা করে তাহলে ইউএস কোথায় যাবে? তো ফলে এটা ওনার অভ্যাস, এটা পাগলদের হয়। আমরা আগেও দেখেছি, হিটলারও এরকম করেছে, পোলপটও করেছে, উনিও করছেন। এবং আমেরিকার নিজস্ব একটা ব্যাপার আছে, এবং সেখানে এখন মনে হচ্ছে যে অন্তত হরমুজ প্রণালীর তেলটা যদি অব্যাহত হয়, যেটা ইরানের থেকেও একটু ঠাড়ে ঠাড়ে বোঝা যাচ্ছে, হয়তো বন্ধ হবে না। চায়নাও চেষ্টা করছে, কারণ চায়না নিজেও সেটাতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইরানের এই তেল বন্ধ। একদম, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। পশ্চিম এশিয়ায় চলছে ভয়ঙ্কর যুদ্ধ, আর এই প্রেক্ষিতে মহা ফাপড়ে পড়েছেন সেই সব দেশে থাকা অসংখ্য ভারতীয়। এই কদিনের যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তারা, জানিয়েছেন তাদের অভিজ্ঞতার কথা। রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়। পশ্চিম এশিয়ায় আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানের ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর এর জেরে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে পড়েছে বহু ভারতীয়। শনিবার থেকে আমরা মাঝে মাঝে অনেক বিকট শব্দ শুনেছি, পরে বুঝেছি সেগুলো মিসাইলস বা ড্রোনস। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। মধ্যে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। একদিকে ইরানের ওপর লাগাতার হামলা চালাচ্ছে আমেরিকা ইসরায়েলের যৌথ শক্তিধর বাহিনী, অন্যদিকে দুর্বল হলেও ইরানও বুঝিয়ে দিয়েছে তারাও বিনা যুদ্ধে জমি ছাড়বে না। আমেরিকার বন্ধু দেশ যেখানে তাদের সৈন্য ঘাঁটি রয়েছে সেগুলোকে টার্গেট করে মিসাইল ছুড়ছে ইরান। বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সিরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, একের পর এক দেশকে নিশানা করছে তারা। এই দেশগুলিতে অসংখ্য ভারতীয়র বাস, তাই মহা ফাঁপড়ে পড়েছেন তারা। যেমন কলকাতার বাসিন্দা বিজ্ঞানী অভ্রশঙ্কর রায় কর্মসূত্রে থাকেন দুবাইতে, সেখানে যুদ্ধের আঁচ খুব কাছ থেকে দেখেছেন তিনি। শনিবার থেকে আমরা একটা প্যানিকের সিচুয়েশনে ছিলাম। সরকারি তথ্য অনুযায়ী এখনো অব্দি 1000-এর কাছাকাছি ড্রোন অ্যাটাক হয়েছে আর 250-এর কাছাকাছি মিসাইলস। যদি সেগুলো সব আদতে হিট করতো, প্রাণহানির সংখ্যা কি লেভেলে যেত। আকাশে হঠাৎ মিসাইলের ঝলকানি কিংবা কান ফাটানো বিস্ফোরণের শব্দ, গত কয়েকদিনে বারবার এগুলোর সম্মুখীন হয়েছেন বাঙালি বিজ্ঞানী। আমার অফিস জাবেল আলী এলাকায়, এবং সেখানে বন্দর এবং এয়ারপোর্ট দুটোই আছে, এবং সেই কারণে ওখানে অতিরিক্ত আক্রমণ হচ্ছিল। উত্তর 24 পরগনার হাবড়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল হাকিম প্রায় 15 বছর ধরে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কাজ করেন তিনি। বৃহস্পতিবার সকালেও বিস্ফোরণের শব্দ শুনছেন তিনি, দেখছেন আকাশে টহলদারি। কাতারের রাজধানী দোহাতে আছি। প্রচুর পরিমাণ মিসাইল ইরানের পক্ষ থেকে নিক্ষেপ করা হয় এবং কাতার এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলোকে প্রতিহত করে। এই মুহূর্তে দেখুন আকাশ হেলিকপ্টার রাউন্ড করছে। তার মোবাইল ফোনে ক্যামেরাবন্দি হয়েছে এই ছবি। এক ঝলক দেখলে মনে হবে মহাজাগতিক কোনো দৃশ্য, কিন্তু এটাই এখন দোহার আকাশের ছবি। ওই উপরে দেখছেন, ওই যে ওগুলো বাস্ট করেছে। দোহার ব্যস্ত রাস্তা পুরোপুরি শুনশান, রাস্তাঘাট একদম ফাঁকা, মানে লোকজন তো এখানে সারাক্ষণ লোকজন ফুল থাকে, কিন্তু এখন এই আবহে আর লোকজন খুব বেশি রাস্তায় বার হচ্ছে না। দুবাই থেকে দোহা, চরম সংকটে পশ্চিম এশিয়ার দেশগুলিতে আটকে থাকা একাধিক বাঙালি। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।